রাজাকি ভাই, এখন আলোচনা আহ, আমাদের দেশের অঙ্গন ছেড়ে বাইরে। যদিও আমাদের দেশের অঙ্গনটার একটা সংযুক্ততা আছে, যেহেতু প্রতিবেশী দেশ ভারতের একটি নির্বাচন হয়েছে। যে নির্বাচনে তৃতীয়বারের মতো মোদী শপথ নিচ্ছেন আজকেই। বাংলাদেশের প্রধানমন্ত্রী গেছেন এবং আশেপাশে দক্ষিণ এশিয়ার সরকার এবং রাষ্ট্রপ্রধানদের অনেকেই যোগ দেবেন বলে আশা করা যাচ্ছে। মন্ত্রিসভা গঠনও হবে এবং সেটা ইন্টারেস্টিং। জোট সরকার এবার খুব গুরুত্ব পাচ্ছে। সব মিলিয়ে এই নির্বাচন, এই শপথ আমাদের রাজনীতিতে কি বার্তা দিচ্ছে? ধন্যবাদ ফিরোজ ভাই আপনাকে। আসলে ভারতের নির্বাচন তো হয়ে গেল, এটা নিয়ে অনেক কথা আছে, কথা চলছে চলমান। এবং যে বিষয়গুলো চলমান সেটা টোটালটাই তাদের আভ্যন্তরীণ। এই মন্ত্রণালয় চাওয়া, তারপরে আমাকে এটা দিতে হবে, ওটা দিতে হবে, এগুলা খুব কমন আলাপ, যেটা নীতিশ সাহেব এবং নাইডু সাহেবের সাথে চলছে। আমার কাছে মনে হয় এই আলাপগুলা কোয়ালিশন সরকার যখন হতে যায় তখন খুব কমন। এটা নিয়ে খুব সিরিয়াস আলাপ করার মনে হয় না আমার কিছু আছে। কিন্তু আপনি যেটা বললেন যে আমাদেরকে কি বার্তা দেয়, এটা আমি চেষ্টা করি দিয়ে একটা কথা বলার জন্য। এবং এই নির্বাচনে শুধু কি আমাদের জন্য বার্তা না, আমার কাছে মনে হয় আমাদের জন্য বার্তা আছে। বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে, তার বার্তা আছে। ইভেন ব্যক্তি মোদী সাহেবের জন্য বার্তা আছে বলে আমার কাছে মনে হয়, আমি জানি না ঠিক। সেই জন্য আমি একটু ভিন্ন আসপেক্টে কথা বলি। প্রথমত আসেন দুইটা নির্বাচনের তফাৎ থাকি, মানে ভারতের নির্বাচন এবং বাংলাদেশের নির্বাচন। বাংলাদেশের নির্বাচনে আমাদের সরকার যেটা করলো, ক্ষমতাসীনরা একটা দলকে তিন ভাগ করে ইগল, ট্রাক এবং নৌকা মার্কা করে নির্বাচন করে বলতেছে এটাই গণতন্ত্র। তাহলে ভারত কি গণতন্ত্র বোঝে না? ভারত কি পারতো না বিজেপি কে তিনটা ভাগ করে নির্বাচন করতে? তার মানে কঠিন ভাবে আপনি ভারত আমাকে সমর্থন করুক কি না করুক সেটা ভিন্ন কথা, কিন্তু ভারত চোখে আঙুল দিয়ে দেখাই দিল যে বাংলাদেশে গণতন্ত্র নেই। দুই নম্বর, তাদের নির্বাচনের পার্থক্য দেখেন, যেখানে নির্বাচন করেই ফলাফল নির্ধারিত হয়, আর বাংলাদেশে ফলাফল আগাম নির্ধারিত হয়। এগুলো একটা দুইটা দেশের গণতন্ত্রের বা নির্বাচনের পার্থক্য। এবং বিশ্ব বাংলাদেশের গণতন্ত্র নেবে না ভারতের গণতন্ত্র নেবে? অফকোর্স ভারতের গণতন্ত্র গ্রহণযোগ্য। কাজে আবারও বলছি, বাংলাদেশের গণতন্ত্র নাই, সেটা আমাদের সরকার নির্বাচন করে প্রমাণ করলেন। আর একটা বিষয় প্রমাণ করেছে ওই দেশের। আপনি দেখেন ওখানে তিনটা নির্বাচন হয়েছে। আমি মোদী সাহেবের টার্মটা যদি বলি, 14, 19 এবং 2024। 14, 19 সেই নির্বাচনটাও কিন্তু ইভিএম এ হয়েছে। আচ্ছা, ইভিএম তো মানুষে বানায়, ম্যান মেড মেশিন, এবং এটা ম্যানিপুলেশনও সম্ভব। এখন আসেন, এই যে 24 সালের যে নির্বাচনটা হইল, এই নির্বাচনটা কিন্তু এই মোদী সরকারের বিগত দিনের নির্বাচন দুটোকে বৈধতা দেয় চরম ভাবে। কারণ মেশিন ম্যানিপুলেট করা যায়, এটা যদি বিশ্বাস করি, তাহলে এটা তো বিশ্বাস করি সত্য, কিন্তু তারা যে ম্যানিপুলেট করেন নাই, করলে তো 2024-এরটা করতে পারতেন। হুম, অর্থাৎ হুম। মেশিন ম্যানিপুলেট করা যায়, কিন্তু ভারত করে না। করে না বিধায়ী দল ভেঙে, একটা দল ভেঙে তিন ভাগে নির্বাচন করতে হয় নাই, বরং যার যার দল এসে নির্বাচন করেছে। এটা প্রমাণ করেছে যে হুম। মেশিন ম্যানিপুলেট করা যায়, কিন্তু ভারত একটা গণতান্ত্রিক দেশ, তারা করে না। তারা জনগণের আস্থার উপরে নির্ভরশীল, জনগণের ভোটের উপরে নির্ভরশীল, এবং তারা স্বতঃস্ফূর্ত ভাবে দল মত নির্বিশেষে ভোট দিতে যায়। এবারে প্রায় 100 কোটি ভোটার ছিল না, মানে রাফলি 100 কোটি, তার থেকে হুম। 61-62% ভোট পড়েছে, মানে 62 কোটি লোকে ভোট দিয়েছে। এই কারণে বললাম, ইভিএম মেশিনটা দিয়ে যে নির্বাচন করা যায়, সেটা হচ্ছে সরকার এবং জনগণের মাঝখানে যদি আস্থা, বিশ্বাসের সম্পর্ক থাকে। এস্টাবলিশ করে দিল ভারত নির্বাচন করে যে বাংলাদেশ সরকারের, জনগণ এবং সরকারের মধ্যে কোনো আস্থার সম্পর্ক নেই, অন্তত নির্বাচনের ব্যাপারে সরকারকে বিশ্বাস করে না, এবং সরকার মাঝখানে জনগণকে একটা কথা বিশ্বাস বলে করে রাখি, না। আমাদের সিসি আহ হুম। রাশিয়ার নির্বাচন দেখতে গেলেন এত দূরে, পাশের দেশ ভারতের নির্বাচনটা দেখতে গেলেন না কেন? দেখতে গেলেন যে এই কারণে, সেটা হলো যে নির্বাচন কমিশন সাংঘাতিক স্বাধীন, এত বেশি স্বাধীন যে সে চুজ করছে রাশিয়াকে। চুজ করছে কেন? চুজ করছে কারণ আমাদের নির্বাচন সামনেও এইগুলা এইভাবে করা হবে যদি সবে আমরা মানে বেঁচে থাকি। এজন্য এই প্রশ্নের কোনো লাভই নাই। আমি বলছি, এটা হলো মানে কি বলবো আমি, আপনি এটা এমন একটা প্রসঙ্গ আনলেন যে দুইটা নির্বাচন কমিশনের, দেখেন আমার কাছে মনে হয় আমাদের নির্বাচন কমিশনের যে যোগ্যতা, তাতে 2-1 যুগ ট্রেনিং নিতে হবে, 2-1 যুগ জানতে হবে। সবচেয়ে বড় কথা হলো সরকার, যেটা আমি আপনাকে আগেও বলছি, বাংলাদেশের সরকার এবং জনগণের মাঝখানে
বিশ্বাস আস্থার সম্পর্ক নাই, অর্থাৎ জনগণ সরকারকে বিশ্বাস করে না, সরকারও জনগণকে বিশ্বাস করে না। এ কারণেই এক দলকে তিন ভাগ করে এবং ইভিএম মেশিনে করতে চায় না। কিন্তু ভারত সেটা প্রমাণ করলো যে না, ইভিএম মেশিনে গ্রহণযোগ্য। কেন? আপনি দেখেন, এই দুইটা দলই আছে ভারতের সার্বজনীন দল, একটা বিজেপি এবং একটা কিন্তু আপনার কংগ্রেস। এবং সব দলেরই আসন সংখ্যা বেড়েছে, যা কিছু কমেছে বিজেপি। এখন আসি থার্ড বার্তাটা কি দেয়, এবং থার্ড বার্তা যেটা মারাত্মক বার্তা হবে আমি মনে করি, যেটা আমি মনে করি মোদী সরকার একটা বিরাট সাকসেস হবে। বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র তার গণতন্ত্রকে অটুট রেখে গণতান্ত্রিক বিশ্বের আস্থা অর্জন করেছে আমি মনে করি। এবং গণতান্ত্রিক বিশ্বের আস্থা অর্জন করার মানে হচ্ছে বাংলাদেশ, তুমি যদি জনগণের আস্থা চাও এদিকে ফেরত আসো, নয়তো করুণ পরিণতি অপেক্ষা করছে, এটা আমি মনে করি। দ্বিতীয় কথা হইলো, একটা দেশের গণতান্ত্রিক ব্যবস্থা যখন আপনার আস্থা অর্জন করে, ঠিক তখন কোনো সন্দেহ নাই বিদেশি বিনিয়োগ বাড়বে। এবং এই বিদেশি বিনিয়োগ বাড়বে, তাতে যদি আমি পশ্চিমা বিশ্ব ধরি, চায়নার বিনিয়োগ কোনো বিনিয়োগ নয়। চায়না হইলো, এটাকে আমাদের দেশে বলে বাইনার জাত, যাতে বলে সুদখোর, মানে কিভাবে মানুষকে আটকায়। কিন্তু উদারপন্থী যারা বিনিয়োগকারী, বিশেষ করে পশ্চিমা বিশ্ব, সেই দেশের বিনিয়োগ ভারতে ব্যাপকভাবে আসবে বলে আমার ধারণা। এগুলো হলো এই নির্বাচনের ভালো দিকটা আমি বলতেছি। পাশাপাশি আমি দেখলাম নীতিশ এবং নাইডু তাদের বার্গেনিং করার একটা মারাত্মক জায়গা তারা পেয়েছে এবার। কিন্তু তার আগে তাকে অফার দিছিল, আমি যতটুকু জানি, কংগ্রেস অফার দিছিল প্রধানমন্ত্রী হওয়ার কথা। তো সেক্ষেত্রে যদি আমি ওইটা হাইপোথেসিস কল্পনা করি, নীতিশ এবং নাইডু এরা যেহেতু রাজ্য ভিত্তিক ব্যক্তি, এরা কিন্তু শুধু রাজ্যের ভিতরেই সীমাবদ্ধ এবং সার্বজনীন না, সারা ভারতে না, সেক্ষেত্রে তারা বোধহয় একটা সুযোগ হারাইলো আর কি। প্রধানমন্ত্রী হওয়ার একটা সুযোগ তাদের ছিল। এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো কারণে আজকে মোদী সরকারের সাথে তাদের যে কোয়ালিশন সরকার হতে যাচ্ছে, যদি কোনো কারণে ভেঙে যায়, আমি তো কল্পনা করি, এবং তারপর যদি এই কংগ্রেসকে অফার দেয় যে তোমরা সরকার গঠন করো, সেক্ষেত্রে আর যাই হোক নাইডু এবং নীতিশের কারো প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকবে না, কারণ অফারটা তো আগে দেওয়া হয়েছিল। সুতরাং এটা একটা সুযোগ গেছে বলে আমার কাছে মনে হয়। এখন আসতে পারেন বিজেপি কি বার্তা পেল। একটা এত বললাম যে নির্বাচনে দুই দেশের পার্থক্য, বিজেপি বার্তা কিছু পেয়েছে বলে আমার কাছে মনে হয়। কারণ আগেও বলছি, ভারতে মাত্র দুইটা দলই আছে যেটা সর্বভারতীয়, একটা হলো বিজেপি আর একটা হলো আপনার কংগ্রেস। এবং সব দলেরই কিন্তু নির্বাচনের আগে ম্যানিফেস্টো ছিল, এবং এই নির্বাচনী ম্যানিফেস্টো সব দলের ছিল। তার মানে আমি মোটামুটি যে দলগুলা আসন বেড়েছে, বেশিরভাগ দলের আসন বেড়েছে, তাদের ভিতরে আছে জেএসডি যেটা নীতিশের, তারপর সে চন্দ্রবাবু নাইডু, তারপরে যদি কংগ্রেস ধরি তার অলমোস্ট ডাবল হয়েছে, গতবার ছিল 52টা, এবার হচ্ছে 99টা। তৃণমূলের বেড়েছে, সমাজবাদী পার্টির বেড়েছে, ডিএমকে বেড়েছে। এদের ম্যানিফেস্টোর সাথে যদি আমরা আজকে বিজেপির ম্যানিফেস্টো মিলাই, আমি কিন্তু কোনো ম্যানিফেস্টো জানি না, তাহলে এদের ম্যানিফেস্টোটা নিশ্চয়ই জনগণ একটু বেশি গ্রহণ করেছে, তাই এদের আসন বেড়েছে এবং বিজেপির কিছু কমেছে। সেক্ষেত্রে কোয়ালিশন সরকার যদি হয়, আমি মনে করি যে এটা তাদেরকে চিন্তা ভাবনা করা উচিত। এবং এই ফ্লোটা যদি চলতে থাকে, তাহলে আমি বলবো বিজেপির জন্য যেটা বার্তা, কারণ আমরা এর আগে কিন্তু কখনো বিজেপির বার্তা শুনি নাই, শুধু শুনছি মোদী সরকার। তাই বিজেপির জন্য বার্তা হইলো এই, সামনে আমি কল্পনা করি 2029-এর যে নির্বাচন আসতেছে, অর্থাৎ সেটা যদি এই ফ্লো চলতে থাকে, এই ফ্লো চলতে থাকলে কংগ্রেস কিন্তু আরো বেশি অ্যাডভান্স হবে এবং সে সরকার গঠন দিকে এগিয়ে যেতে পারে। সেই বিষয়টা এখনই বিজেপিকে ভাবতে হবে, এবং বিজেপি সেটা ভেবে যেটা করতে হবে, জেএসডি, টিএম, টিডিপি, কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, ডিএমকে, এদের সবার ম্যানিফেস্টোর ভিতরে যে কমন বিষয়গুলো আছে সেগুলোকে বেশি গুরুত্ব দিয়ে এগুতে হবে। পাশাপাশি আমরা আরেকটা বিষয় বলতে চাচ্ছি, মোদী সাহেবের জন্য আমার একটা ব্যক্তিগতভাবে বলতে চাই, উনি খুব ভালো করতেন যদি এবার তৃতীয়বার প্রধানমন্ত্রী উনি না হয়ে ওনার দলের অন্য কাউকে বানাইতেন। এটা আমার ব্যক্তিগত মত। কেন বলছি, কারণ আমরা এর আগে কিন্তু কোনো বিজেপির মন্ত্রী মানে প্রধানমন্ত্রী পাই নাই, তারপরে এনডিএ এর প্রধানমন্ত্রীও পাই নাই, শুধু পেয়েছি মোদী সরকার। মানে সেক্ষেত্রে অন্য একজন তৃতীয় ব্যক্তি যদি আসতো, তাহলে উনি এটা রিগেইন করতে পারতেন বলে আমার ধারণা। যে এক নম্বর, এটা আমার ধারণা। আর দ্বিতীয়টা হইলো এই যে হয়তো তিনি চেয়েছেন, কারণ মানুষ তো চাই যে তৃতীয়বার, যেহেতু নেহরু সাহেব তৃতীয়বার হয়েছেন, উনি হয়তো হয়তো চেয়েছেন এটা। উনি রং করেছেন আমি তা বলছি না,
কিন্তু আমার কাছে মনে হয় অন্য কাউকে বানাইলে উনি যে ইমেজটা লস হয়েছে বলে মনে হয়, সেটা গেইন করতে পারতেন বলে আমার ধারণা।